আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিবিটিএল প্রেজেন্টস দৃষ্টি 24 স্পোর্টস ইনসাইটের আরও একটি নতুন এপিসোডে। আপনাদের সাথে আছি আমি সমীহ রায় এবং আমাদের সাথে রয়েছে তামিম ফেরদৌস। তো তামিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। দেখতে পাচ্ছি যে বিশ্বকাপের আগেই প্লেয়ারদের একটু ইনজুরির প্রবণতাটা সামনে চলে আসছে। এদের মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে নেইমার জুনিয়রের একটি বেশ হট টপিক, কারণ নেইমার জুনিয়রকে আমরা দেখতে পেয়েছিলাম বিশ্বকাপের দলের তাকে ইনক্লুড করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কি, নেইমারের এই ইনজুরির কারণে কি আমরা নেইমারকে বিশ্বকাপে আদৌ দেখতে পারবো কি না? ওয়েল, একটা ভালো প্রশ্ন। ব্রাজিল সমর্থকরা আই গেস এটা জানতে চাই। তো নেইমারের বিষয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, নেইমারকে কিন্তু আমরা 2023 সালের পর থেকে অলমোস্ট 3 বছর হয়ে গেল জাতীয় দলের আশেপাশেও আমরা দেখতে পাইনি। এখন নেইমার মাঝখানে বড় একটা এসিএল ইনজুরিতে ছিল, সেখান থেকে হয়তোবা আমরা সবাই ধরে নিতে পেরেছিলাম যে নেইমারের ক্যারিয়ারটা হয়তোবা এখানেই শেষ, সে হয়তোবা আর কামব্যাক করতে পারবে না। বাট তার যে মানসিক শক্তি, সেটার মাধ্যমে সে দেখিয়ে দিয়েছে যে সে ফুটবলে কামব্যাক করেছে। এবং আরেকটু যদি আমরা দেখি যে নেইমারকে আমরা যখন আল হিলালে খেলতে দেখলাম, সেখানে কিন্তু সে খুব একটা মানিয়ে নিতে পারে নাই। নেইমার সেখান থেকে খুব ভালো একটা পারফরমেন্সও যে তাদেরকে প্রোভাইড করেছে এমনও না। এরপর আমরা দেখতে পেলাম সে সান্তোসে, ব্রাজিলে তার শৈশবের ক্লাবে ব্যাক করলো। সেখানে সে নিজেও এক্সপেক্ট করেছিল যে ভালো কিছু করে বিশ্বকাপ ফুটবলটা 26 সালে সে খেলতে চাই, এবং সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। এর মাঝেও অন অফ ইনজুরির মাঝেই শেষ ছিল। বাট আনচেলত্তি যখন আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে ব্রাজিলের বিশ্বকাপ দলটা ঘোষণা করলো, সেখানে নেইমারকে রেখেই আর কি দলটা সে ঘোষণা করেছে। সেক্ষেত্রে যদিও তাকে চেলসির ইনফর্ম জোয়াও পেদ্রোকে স্যাক্রিফাইস করতে হয়েছে, তো আই গেস নেইমারের ব্র্যান্ড ভ্যালু বা নেইমারের যেই ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি, সে মাঠে কী করতে পারে, তার যেই এক্সপিরিয়েন্স আমরা যেটা বলবো, যে এক্সপিরিয়েন্সের কারণে হয়তোবা নেইমার একটু বেশি প্রিফারেন্স পেয়েছে আনচেলত্তির কাছে। বাট আনচেলত্তি যখন দল ঘোষণা করলো, আমরা কিন্তু একটা বিষয় দেখতে পেলাম যে নেইমার খুবই আবেগে আসলে কান্না করে দিল। একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল। তো আমরা ওই ভিডিওটা দেখলে আর কি একটু ভালো মতো দেখলেই বোঝা যায় যে নেইমার আসলে বিশ্বকাপটাকে কত বেশি ডেডিকেটেডলি খেলতে চাই। তো এটা আসলে যে কোনো প্লেয়ারের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট যে সে বিশ্বকাপটা খেলতে চাই, খুব ভালো পারফরমেন্স করতে চাই। এটা না হলে আসলে কোনো প্লেয়ারই, এই ডেডিকেশন লেভেলটা না থাকলে কেউই আর কি এই লেভেলের পারফরমেন্স কখনোই দিতে পারবে না। আবার দলটা যখন ঘোষণা হলো, আমরা দেখতে পেলাম যে ব্রাজিল সমর্থক যারা আছে সবাই মোটামুটি খুশি নেইমার যেহেতু দলে আছে। তো একটা আবেগ সবাই কাজ করে নেইমারের প্রতি। নেইমার এরপর আর কি যখন ট্রেনিং সেশন ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আর কি, ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আর কি ট্রেনিং করছিল, ওই টাইমে আমরা একটা খবর পেলাম হঠাৎ করেই যে নেইমার সামান্য একটু ইনজুরিতে পড়েছে। ইনজুরিটা কেমন আমরা ইমিডিয়েট তখন জানতে পারিনি। 2 দিন পরে ব্রাজিলের মেডিকেল টিম থেকে বলা হলো যে এটা কাফ ইনজুরি। আসলে নেইমার এই কাফ ইনজুরির জন্য বিশ্বকাপের আগে যেই প্রস্তুতি ম্যাচগুলো ব্রাজিলের খেলার কথা, এই ম্যাচগুলোতে সে অ্যাটেন্ড করতে পারবে না। তার একটা প্রস্তুতির ঘাটতি হয়তো বা বিশ্বকাপে এক্ষেত্রে থাকতে পারত, তবুও আনচেলত্তি তাকে দলে রেখেছে তার ওই এক্সপিরিয়েন্সটার জন্যই। আনচেলত্তির একটা ভিডিও আমি দেখেছিলাম যে সে বলেছে নেইমারের যে এক্সপিরিয়েন্স, এই জিনিসটা আমরা ওয়ার্ল্ড কাপে কাজে লাগাতে চাই। সো আনচেলত্তি আসলে নেইমারকে খুবই মানে হাইলি রেট করতেছে আই গেস। না হলে এত ইনজুরি প্রোন একটা প্লেয়ার, তার কাছে বেটার ইউরোপিয়ান ফুটবলের অপশন থাকার পরেও আসলে সে নেইমারকে রাখছে। এটা আসলে আই গেস নেইমারের প্রতি ভরসাটা সে রাখতে চাচ্ছে। নেইমার যদি খেলতে পারে অথবা সে আশার ভরসার জায়গাটাতে সে ভালোই করবে। বাট গত 2 দিন আগে না, গতকাল রাত্রে আমরা আর একটা বিষয় দেখতে পেলাম যে ব্রাজিলের মেডিকেল টিম থেকে আবার আর কি একটা প্রেস রিলিজ বা একটা নোট এসেছে যে নেইমারের যে ইনজুরির অবস্থা, বর্তমান যে অবস্থা, সে আসলে বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না, এটা নিশ্চিতভাবেই তারা বলে দিচ্ছে। এবং বিশ্বকাপের মূল পর্বেরও 2টা ম্যাচ সে মিস করে যেতে পারে। সেক্ষেত্রে হতে পারে যে সে
গ্রুপ পর্বের থার্ড ম্যাচ থেকে খেলতে শুরু করবে, অথবা কোয়ার্টার ফাইনাল, অথবা নতুন নিয়ম অনুযায়ী যেটা আর কি রাউন্ড অফ 32 এখান থেকে খেলা শুরু করতে পারে। সেক্ষেত্রে ব্রাজিলের আসলে আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে ব্রাজিলের গ্রুপে কিন্তু মরক্কোর মতো বড় দল আছে। মরক্কোর এগেনস্টে তারা যখন খেলবে তাদেরকে আর কি ওই নেইমারকে ছাড়াই খেলতে হবে। তো গ্রুপ পর্বটাও আর কি তাদেরকে নেইমারকে ছাড়াই পেরোতে হবে। এমন একটা অবস্থা থেকে আনচেলত্তির লাস্ট কোনো কথাবার্তা আমরা শুনি নাই এই আপডেটটার পর থেকে, বাট আই গেস আমি মনে করি আনচেলত্তি যদি চাই তাহলে নেইমারকে হয়তো বা বাদ রাখতেও পারে। বিশ্বকাপ দলে রেখেছে, কিন্তু যখন দেখছে যে ইনজুরির কারণে নেইমার গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসলে মিস করে যাচ্ছে, তার কাছ থেকে আর কি যেই বিষয়টা আনচেলত্তি এক্সপেক্ট করছিল হয়তো বা সে যদি সেই বিষয়গুলো আর কি না পাই। এখন অবশ্যই গ্রুপ পর্বের ম্যাচগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো দলের ক্ষেত্রেই। সেক্ষেত্রে নেইমারকে আসলে বাদ রাখলেও হয়তো বা রাখতে পারে। সেক্ষেত্রে আনচেলত্তির হাতে তো অপশন আছে অ্যাকচুয়ালি। না, এখন আপনি যদি দেখেন 2022 বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছিলাম ম্যাথিউস কুনাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সে কিন্তু আবার এই স্কোয়াডে যখন ব্যাক করে একটা অসাধারণ কামব্যাক সে দিয়েছে। ঠিক তেমনই জোয়া পেদ্রো কিন্তু একটা অসাধারণ সিজন কাটিয়েছে, কিন্তু নেইমারের মতো যখন সিনিয়র প্লেয়ারকে তখন ব্রাজিল টিম আসলে দলে রাখে তখন তাকে আসলে স্যাক্রিফাইস করতেই হয়। তো সেই ক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে সামনে যদি নেইমার ইনজুরিতে পড়ে তাহলে জোয়া পেদ্রোর ভাগ্যটাও কি খুলে যাবে কিনা? পসিবিলিটি আছে অ্যাকচুয়ালি, পসিবিলিটি নাই এটা বলা যাবে না। কারণ আবার আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে যে নেইমারের উপরে কোচ কিন্তু ভরসা রাখতে চাচ্ছে। নেইমারের ক্যাপাবিলিটি আছে, সে ভালো করতে পারে। এখন জোয়াও পেদ্রো ইয়াংস্টার, চেলসি থেকে সে গত সিজনে জাস্ট অ্যামেজিং লেভেলের একটা পারফরমেন্স দিছে। এরপর আর কি তাকেও যে বাদ দিয়ে দলটা ঘোষণা করবে এটাও আসলে আমি হলে হয়তো বা এটা করতাম না, বা আমার আসলে এই বিষয়টা খুব একটা পছন্দ হয়েছে এমনও না। সেক্ষেত্রে নেইমারকে বাদ দিয়ে যদি তারা জোয়া পেদ্রোকে দলে নিয়ে নেয় অবাক হওয়ার কিছু থাকবে না। আবার আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করেন, আমরা যত যাই বলি নেইমারকে নিয়ে মানুষের আবেগ কাজ করে। বাংলাদেশে আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে ব্রাজিল সমর্থকদের পাশাপাশি আর্জেন্টাইন সমর্থক যারা আর কি বার্সেলোনার একটা ছোট একটা টাচ থাকে, তারাও আসলে নেইমারকে নিয়ে একটু অবসেসড না বললেও আসলে আমরা এভাবে বলতে পারি যে তাকে নিয়ে খোঁজ খবরটা তারা ঠিকই রাখে। নেইমারের খারাপ না চাইলেও মানে ভালোটা চাই। সেক্ষেত্রে তাদের একটা আবেগ তো অবশ্যই কাজ করে। আবার বিশ্বকাপ হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে আপনি আবেগ নিয়ে আসলে বিশ্বকাপ জিততে পারবেন না, আবেগটাকে একটু সরিয়ে রাখতে হবেই আপনাকে। এখন ব্যাপারটা আসলে এমনও হয়ে যেতে পারে যে আপনি বিশ্বকাপটা খেলতে যাচ্ছেন কিন্তু আবেগের কারণে আপনাকে হয়তো হতে পারে যে চায়ের কাপ নিয়েই আর কি দেশে ফিরে আসতে হতে পারে। দেখা যাক সামনে কি হয় আর কি। আমরা নেইমার যেহেতু এত সিনিয়র একজন প্লেয়ার এবং সে একটা অসাধারণ কামব্যাক দিয়ে এই পর্যন্ত এসেছে, তার সুস্থতা আর কি আমরা সবাই কামনা করি যে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন ব্রাজিল দলে আবার জায়গাটা করে নিতে পারে। আসলে ব্রাজিল দলটা এমন যে আপনি সেই 2014 সাল থেকে যখন আর কি ব্রাজিল দলের কথাটা আনবেন, 14 সাল থেকেই আসলে ব্রাজিল দলটা অনেক ক্ষেত্রেই নেইমার নির্ভর ছিল। 14 বিশ্বকাপেও কিন্তু আপনি দেখতে পেয়েছেন নেইমারের ইনজুরির পর থেকে আর কি ব্রাজিল দলটা জাস্ট তাসের ঘরের মতো আসলে ভেঙে গেছে। এরপর আর কি 22 বিশ্বকাপে সে ভালো একটা ম্যাচ টাইম পাচ্ছিল, গোলও করেছিল ক্রোয়েশিয়ার এগেনস্টে, বাট আগের ওই যে ইনজুরির কারণে হয়তো বা 2টা ম্যাচ সে মিস করেছিল। সে আসলে খুব একটা লাকিও বলা যায় না, এক্ষেত্রে একটু আনলাকি। বিশ্বকাপের ক্ষেত্রে আসলে লাকটাও একটু কাজ করে। বিশ্বকাপ যেহেতু বড় মঞ্চ, সেখানে তো একটু ভাগ্যেরও ব্যাপার রয়েছে। হ্যাঁ, এখন দেখা যাক কতদূর নেইমার প্রত্যাবর্তন করতে পারে কিনা ওয়ার্ল্ড কাপে। এখন আমরা যদি ইনজুরির বাদে ফর্মের দিকে একটু লক্ষ্য করি, আমরা 2 দিন আগে দেখেছিলাম ইংল্যান্ড দল ঘোষণা হয়েছে এবং সেখানে হ্যারি কেন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। হ্যারি কেনকে আসলে তারা তাদের দলের মেইন ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। হ্যারি কেনকেই তারা মেইন ম্যান রেখে আর কি খেলাবে ওয়ার্ল্ড কাপে। আমার যতটুকু মনে হয়েছে এই ওয়ার্ল্ড কাপের দলটা দেখে, থমাস টুখেলের যে কথাগুলো এগুলো শুনে, বা হ্যারি কেনের আপনি রিসেন্ট পারফরমেন্সটা দেখেন, রিসেন্ট পারফরমেন্সে আপনি লাস্ট সিজনে জাস্ট লাইক আ মেশিন হি ইজ স্কোরিং অ্যান্ড স্কোরিং, হ্যারি কেন মূলত সে আসলে থামছে না।
হ্যারি কেনকে মূলত মনে করেন আমি হচ্ছে কি জেনারেশনাল ট্যালেন্ট হিসেবে আমি কনসিডার করে থাকি, কারণ সে যে পারফরমেন্স দিয়ে গিয়েছে এবং সে কন্টিনিউয়াসলি করে আছে। আপনি যদি গতকালকে রাতের ম্যাচটা লক্ষ্য করেন, জার্মান কাপ তারা হ্যাঁ জার্মান কাপ ফাইনালে সে হচ্ছে কি হ্যাটট্রিক করেছে, যেখানে বায়ার্ন মিউনিখ 3টা গোল দিয়েছে এবং 3টি গোলই হ্যারি কেনের। তো আশা করছি সে বিশ্বকাপে এই পারফর্মটা ধরে রাখতে পারবে আর কি। অবশ্যই আমিও আশা করি। সেক্ষেত্রে ইংল্যান্ড দলটাও একটা বড় দেখার মতো একটা খেলা, তারা অনেক বছর ধরে বলে আসছে ইটস কামিং হোম, দেখা যাক এবার ইটস কামিং হোম হয় কি না। এখন আমরা যদি দেখি গতকালকের ম্যাচের দিকে আরেকটু লক্ষ্য করি, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখবেন ট্রান্সফার মার্কেটে কিন্তু বায়ার্ন মিউনিখের কিছু প্লেয়ারের দিকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো কিছু ক্লাবের কিন্তু নজর রয়েছে। এক্ষেত্রে আমরা আর একটা বিষয় বলতে পারি যে তারা শুধু নজরটাই রাখতেছে। আসলে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট যে কথাগুলো বলছে, একটু আসলে বলা যায় যে সে মানে আমরা খাঁটি বাংলায় বলতে পারি যে সে আসলে খুবই ফর্মে আছে কথাবার্তার দিক দিয়ে অ্যাকচুয়ালি। কারণ আপনি যদি একটা বিষয় দেখেন, বার্সার বিষয়টা, বার্সা মাদ্রিদ দুইটা দলকে আসলে সে ধুয়ে দিচ্ছে কথাবার্তা বলার মাধ্যমে এমনভাবে। বার্সার বিষয়ে আসতে গেলে বার্সা আসলে ইনিশিয়াল টার্গেট হিসেবে রবার্ট লেভানডস্কি যখন চলে যাচ্ছে, লাস্ট ম্যাচ সে খেললো গতকাল, যদিও হেরে গিয়েছে, একটা গোল করেছে সে। লাস্ট ম্যাচটা খেলার পরেই আর কি তার যখন ফেয়ারওয়েলটা হয়ে যাবে, তার পজিশনে একটা স্ট্রাইকার কিন্তু বার্সেলোনার লাগবে। তারা ইনিশিয়াল টার্গেট কাকে করেছিল? আলভারেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাথলেটিকো মাদ্রিদে। কিন্তু জুলিয়ান আলভারেজের যেই স্যালারি অথবা যে তার যেই সেই মানে তাকে আনতে হলে যেই পরিমাণ টাকাটা অ্যাথলেটিকো মাদ্রিদকে দিতে হবে, সেই টাকাটা আসলে তারা ম্যাচ করতে পারতেছিল না কথাবার্তায় বা নেগোসিয়েশনে গিয়েও। আসলে আলভারেজকে ছাড়তে চাচ্ছে না মূলত অ্যাথলেটিকো মাদ্রিদ। আবার এরপর আমরা দেখতে পেলাম যে জোয়াও পেদ্রোর দিকে আবার বার্সেলোনা একটু নজর দিল যে জোয়াও পেদ্রোকে আমরা চাই, আলভারেজকে যদি আমরা না পাই সেক্ষেত্রে। কিন্তু জোয়াও পেদ্রোর সাথেও আর কি খুব একটা বনিবনা তারা করতে পারলো না। এরপর আমরা দেখতে পেলাম যে তারা হুট করেই একদিন হচ্ছে লাউতারো মার্টিনেজের এজেন্টের সাথে যোগাযোগ করলো। মানে বিষয়টা এমন যে আমি একজনকে পাচ্ছি না আরেকজনকে পাচ্ছি না আরেকজন, এভাবে করতে করতে আর কি লাস্ট মোমেন্টে তারা কয়েকদিন ধরে আর কি মিডিয়াতে ঘোরাঘুরি করছিল একটা নিউজ যে তারা হ্যারি কেনকে দলে ভিড়াতে চায়, যদিও মানে কেনটা ইম্পসিবল বিষয়টা। আর এই কথাটা গতকাল ম্যাচের পরে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট তাকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করলো যে আপনার দল থেকে হ্যারি কেনকে বার্সেলোনা ছিনিয়ে নিতে চায়, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? সে আসলে সরাসরি বিষয়টা এভাবে বলে দিল যে আমরা আসলে প্লেয়ার বিক্রি করি না, আমরা প্লেয়ার কিনি। সাথে আর একটা বিষয় একটু যোগ করেছে, বিষয়টা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বার্সেলোনা গরিব, বার্সেলোনার টাকা নেই। তো আমরা কিন্তু লক্ষ্য করেছি বার্সেলোনার সাথে সাথে সে কিন্তু রিয়াল মাদ্রিদকে পোক করেও কিছু কথা বলেছে। জার্মান কাপের ফাইনালে আমরা দেখি যে হোসে মরিনোর মতো কোচ যখন স্টেডিয়ামে থাকে এবং সে হচ্ছে গিয়ে মাইকেল অলিসের দিকে একটু নজর রাখছিল, সেখানেও এটা নিয়েও কিন্তু মজার একটা ঘটনা ঘটেছে গতকাল প্রেস ব্রিফিংয়ে, যে আরেকটা সাংবাদিক আবার জিজ্ঞাসা করছে যে গতকাল ম্যাচে হোসে মরিনিও অলিসের দিকে নজর রেখেছে। একদম সরাসরি সে উত্তরটা এভাবে দিয়েছে যে অলিসের দিকে সে 2 নজর না 5টা নজর রাখলেও অলিসকে আমরা ছাড়বো না, অলিস আমাদেরই। কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি যখন রিয়াল মাদ্রিদ ক্লাবের সাথে যখন কেউ এইরকম স্টেটমেন্ট দেয়, ফ্লোরেন্টিনো পেরেজ কিন্তু এটাকে একটু পার্সোনালি নিয়ে নেয়। তো সেখানে আমরা ধরে নিতেই পারি সেখানে রিয়াল মাদ্রিদের থেকেও একটা রিপ্লাই হয়তো কিছু একটা চলে আসবে, হয়তো বা আসতেই পারে। কারণ রিয়াল মাদ্রিদের নতুন কোচ, হয়তোবা রিয়াল মাদ্রিদ এমনভাবে হোসে মরিনোকে এনেছে, তারা প্রোটেক্ট করার ট্রাই করবে তাদের কোচকে, পাবলিক ইমেজটা প্রোটেক্ট করবে অলওয়েজ, আই গেস। বাকিটা কি হবে জানি না। লাস্ট 2-3টা কোচকে আমরা দেখেছি তারা প্রোটেক্ট করেনি। এখন হোসে মরিনোর ব্যাপারটা কিন্তু আবার একটু আলাদা, আগে থেকেই কোচ ছিল, বেটার সিজন দিয়েছে অনেক। তো সেক্ষেত্রে হয়তো বা তারা প্রোটেক্ট করতে গিয়ে 2-একটা উল্টাপাল্টা কথা আর কি বলে ফেলতে পারে বায়ার্নের বিপক্ষে। আবার আপনি আরেকটা বিষয় যদি একটু খেয়াল করেন, মাইকেল অলিসেকে যদি হোসে মরিনিও রিয়াল মাদ্রিদে নিয়ে আসেও, সেক্ষেত্রে কি হবে? তার পজিশন হচ্ছে রাইট সাইডে মাদ্রিদের অপশন কিন্তু আছে।
আর্দা গুলার, মাস্তানতুনোকে হয়তো তারা লোনে দিয়ে দিতে পারে, বাট আর্দা গুলারের মতো ট্যালেন্ট তাদের কাছে আছে। আবার ওইখানে একটা কনফ্লিক্ট আই গেস বেঁধে যেতে পারে তাদের দলে। আসলে তো কনফ্লিক্ট সব পজিশনেই আছে, রাইট উইং বলি বা লেফট উইং বলি। এখন নিকো পাজ এই সিজনে ব্যাক করতেছে, সেক্ষেত্রে মাদ্রিদে অ্যাটাকিং মিডফিল্ড অপশনে নিকো পাজ এবং জুড বেলিংহামের আর একটা কনফ্লিক্ট কিন্তু বেঁধে যেতে পারে। এখন আমরা যদি দেখি মাদ্রিদের কিন্তু যে প্লেয়ার বা তাদের ড্রেসিং রুমে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল, তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে মাদ্রিদের কিন্তু ড্রেসিং রুম থেকে কিছু প্লেয়ারকে যদি আপনি সেল না করে দেন, তাহলে কিন্তু তাদের নেক্সট সিজনে যে বেশ কিছু সমস্যায় পড়তে পারে তারা। পড়তেই পারে। এই কথা তো আমরা গত 2-3 সিজন ধরেই বলে আসতেছি, কিন্তু আসলে কিন্তু মাদ্রিদ কাউকেই সেল এখনো করেনি ওইভাবে। মানে যাদের নিয়ে আর কি সমস্যাগুলো তৈরি হয়, আমরা মিডিয়াতে যতদূর শুনেছি যে এই প্লেয়ারটাকে নিয়ে, নাম না বলি, এই প্লেয়ারটাকে নিয়ে ঝামেলা হচ্ছে, তাকে কিন্তু সেল করে নাই। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে এবার হয়তো বা তারা সেল করবে না আবারও। এখন দেখা যাক। এছাড়া কিন্তু মাদ্রিদে গতকালকে রাতে দানি কারভাহাল তার শেষ ম্যাচটি খেলে ফেলেছে এবং মাদ্রিদ ফ্যানদের জন্য এটা বেশ আবেগঘন মুহূর্ত, কারণ একটা জেনারেশনাল প্লেয়ার শুধু আপনি জেনারেশনাল প্লেয়ার এইভাবে বলবেন না। দানি কারভাহালের বিষয়টা এমন যে মাদ্রিদের যে গোল্ডেন জেনারেশনটা ছিল, গোল্ডেন জেনারেশনের লাস্ট প্লেয়ার হিসেবে, আমি যদি ভুল না করি, লাস্ট প্লেয়ার হিসেবে দানি কারভাহাল তার 23 বছরের মাদ্রিদ ক্যারিয়ার শেষ করলো। আপনি আবেগের কথাটা বললেন, যে বিষয়টা এমন যে আমি একটা ভিডিও দেখলাম, মাস্তানতুনো এক সিজন হলো মাদ্রিদে এসেছে, তার হয়তো বা এই আবেগের সাথে জড়ানো অতটা রিলেটেবল না, বাট তারপর দেখলাম যে সে কিন্তু অঝরে কান্না করতেছে যখন কারভাহালকে বিদায় জানানো হচ্ছে। তার কান্নাটা আসলে ভিডিওটা দেখলাম, মানে খুবই টাচি। তো বিশ্বকাপ উন্মাদনার সাথে সাথে ট্রান্সফার মার্কেটও কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে। আমরা আপনাদের মাঝে ফিরে আসবো বিশ্বকাপ এবং ট্রান্সফার মার্কেটের নতুন কোনো আপডেট নিয়ে। ততদিন আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।